আচ্ছা, গুড মর্নিং টু অল অ্যান্ড উইশ ইউ আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। আজকে আমি ফার্স্ট স্টার্ট করতে যাচ্ছি জেনারেল স্টাডিজের, মেনলি হিউম্যানিটিস গ্রুপটা। তাই আগেই একটা কথা বলছি, সেটা হচ্ছে তিনটে সাবজেক্টকে আমি মেনলি ফোকাস করছি থ্রু আউট। সেটা হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটি। মানে যেই তিনটে বাল্ক হিউম্যানিটিস গ্রুপকে কভার করে জেনারেল স্টাডিজের, এবং যেখান থেকে আমাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স আমরা ফেস করে থাকি। এবার উম, ঠিক এই তিনটে সাবজেক্টের মধ্যে আমরা যেহেতু লিমিটেড টাইম, সেই জন্য প্রত্যেকদিন দুটো করে সাবজেক্ট আমরা চুজ করে নিয়েছি। সেই জন্য আজকে আমাদের মেনলি কভারের এরিয়াটা থাকবে হিস্ট্রি এবং পলিটি। এবং হিস্ট্রি নিয়ে আমি যদি বলতে শুরু করি, তাহলে এই যে তিনটে পরীক্ষা আমাদের আপকামিং, এসএসসি 10+2, তারপরে সিএইচএসএল, ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্স। যদি ডাব্লিউবিসিএস এর আঙ্গিকেই বলি, হিস্ট্রি কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, এবং মেন্সের আঙ্গিক থেকেও প্রায় 100 নাম্বার কভার করছে। 100 নাম্বার মেন্সে, এবং প্রিলিমসে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা এরিয়া, 50 মার্কস কভার করছে। এছাড়া হিস্ট্রি মানেই জেনারেল স্টাডিজ, জেনারেল স্টাডিজ মানেই হিস্ট্রি, এটা বলেই নেওয়া যায়। কারণ হিস্ট্রির চাংটা এত বড়, সিলেবাসটা এত ব্রড, যে ওখান থেকেই ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু আমাদের ফেস করতে হয় টাইমে, এক্সামে। এবার এরিয়াটাও অনেক বড়। এনশিয়েন্ট হিস্ট্রি আজকে আমরা স্টার্ট করব। স্লাইডগুলো একটু দেখবো এবার। আজকে আমরা যেই দুটো টপিক স্টার্ট করব, একটা হচ্ছে এনশিয়েন্ট হিস্ট্রি, একটা হচ্ছে হারাপ্পান সিভিলাইজেশন, দুটো। এবার মানে এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, আই মিন টু সে। হ্যাঁ, এ বিষয়ে কম বেশি আমরা প্রত্যেকেই জানি যে হিস্ট্রির তিনটে পার্ট আছে সিলেবাসে কভার, যেগুলো করে এক্সামে। একটা হচ্ছে এনশিয়েন্ট, একটা হচ্ছে মিডিয়েভেল, আর একটা হচ্ছে মডার্ন। এই তিনটে পার্টের মধ্যে এনশিয়েন্ট হিস্ট্রি তিনটে ভাগে ডিভাইড করা হয়েছে। একটা হচ্ছে প্রি হিস্টোরিক, একটা হচ্ছে হিস্টোরিক্যাল, দুটো ভাগে আই মিন। হ্যাঁ, প্রি হিস্টোরিক বলতে কি? প্রি হিস্টোরিক বলতে যেগুলোর হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট আমাদের কাছে নেই, হিস্টোরিয়ানরা যেগুলোর সুস্পষ্ট কোনো ধারণা দিয়ে যেতে পারেননি। কোনো সুস্পষ্ট ধারণা হিস্টোরিয়ানদের কাছে প্রি হিস্টোরিক পিরিয়ডের নেই। সেখানে একটা স্পেকুলেশনের ওপর কিন্তু পুরো জিনিসটা চলে, এবং এবং এক্সাক্ট কোনো ভিত্তিতে আমরা আসতে পারি না। যখন আমরা হিস্ট্রিতে হায়ার স্টাডিজ করব, পিএইচডি করব বা তার পোস্টডক করব, তখন দেখবো যে এই পিরিয়ডটায় পুরোটাই কিন্তু স্পেকুলেশনের ওপর চলে। সেটা আমাদের কম্পিটিটিভ এক্সামের অ্যাঙ্গেলে অতটা লাগবে না, কিন্তু এই জায়গাটা ইজ মোর এভিডেন্ট, অনেক বেশি প্রুফ এবং তথ্য প্রমাণ পাওয়া গেছে। ইনস্ক্রিপশন, কয়েন্স, মনিউমেন্টস, আরো অনেক কিছু আছে, কার্বন ডেটিং, এগুলোর ভিত্তিতে এই জায়গাটা কিন্তু হিস্টোরিক্যাল পার্টটা কিন্তু অনেক বেশি প্রিডিফাইন্ড, অনেক বেশি ক্লিয়ার। কিন্তু প্রি হিস্ট্রিটা একটু আবছা আবছা আছে। আমাদের ডিডাকশনটা অনেক বেশি এখানে, মানে বুঝে নিতে হবে যে এক্স্যাক্টলি কি করা হয়েছিল। হুম, সেই জন্য এনশিয়েন্ট ইন্ডিয়ার ফার্স্ট যে চ্যাপ্টারটা, হ্যাঁ, এনশিয়েন্ট ইন্ডিয়ার ফার্স্ট যে চ্যাপ্টারটা, এই প্রি হিস্টোরিক ফেজ, প্রি হিস্টোরিক ফেজ, এই এই জায়গাটাকে আমরা আজকে হাইলাইট করব। এখানে তিনটে স্টেজ আছে আমরা জানি, একটা হচ্ছে প্যালিওলিথিক এজ, একটা হচ্ছে মিসোলিথিক এজ, একটা হচ্ছে নিওলিথিক এজ। প্যালিওলিথিক এজটা তিনটে এজে ডিভাইড করা হয়েছে। একটা হচ্ছে লোয়ার প্যালিওলিথিক, একটা হচ্ছে মিডল প্যালিওলিথিক, আর একটা হচ্ছে আপার প্যালিওলিথিক। তিনটে এজে প্যালিওলিথিক পিরিয়ডকে ডিভাইড করা হয়েছে। কেন না, আমরা যদি একদম হিউম্যান সিভিলাইজেশনের একদম গোড়ার দিকে চলে যাচ্ছি, এখানে একটু মন দিয়ে শুনবেন। হিউম্যান সিভিলাইজেশনের একদম গোড়ার দিকে গেলে কি দেখতে পাবো?
35 লাখ বছর ধরে মানুষের উৎপত্তি হয়েছে। হিউম্যান হিস্ট্রি শুরু হয়েছে 35 লাখ বছর আগে থেকে। 35 লাখ বছর থেকে 1 লাখ বছর অব্দি, 35 লাখ বছর থেকে 1 লাখ বছর অব্দি এই পিরিয়ডটাই কিন্তু প্যালিওলিথিক এজকে ইন্ডিকেট করছে, ঠিক আছে। আর 1 লাখ থেকে 40, 1 লাখ থেকে 40,000 বছর অব্দি মিসোলিথিক এজটাকে ইন্ডিকেট করা হয়েছে। আর 4000 থেকে, 8000 থেকে 6000 বিসি অব্দি নিওলিথিক এজকে ইন্ডিকেট করা হয়েছে। নিওলিথিক এজের মধ্যেই কিন্তু ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনটা পড়ছে। আমরা এর পরেই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে চলে যাব, সেটা কিন্তু মেইনলি নিওলিথিক এজেরই একটা সিভিলাইজেশন লক্ষ্য করা যেতে পারে। এবার এই 3টে স্টেজ নিয়েই কিন্তু আমাদের মেইন আলোচনা। হ্যাঁ, প্যালিওলিথিক স্টেজ থেকে হিউম্যান বিংস কিভাবে নিওলিথিক স্টেজে এলো এবং তার পরবর্তীকালে কি করে মানুষের মানে ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান সিভিলাইজেশন কিভাবে ইভলভ করলো সেটাই দেখব। প্যালিওলিথিক এজ, এই যে টাইম লাইনটা দেওয়া আছে, প্যালিওলিথিক এজে মানুষ কি করতো, 3টে জিনিসের ভিত্তিতে আমরা স্টাডি করব। একটা হচ্ছে ফুড, খাবার কি খেত। খাবার হচ্ছে, মানুষ তখন এগ্রিকালচার করতে জানতো না, তখন শুধু খাবার খাওয়া হতো হান্টিং এর ভিত্তিতে। যা পশু শিকার করা হতো সেই পশু শিকারের ভিত্তিতেই কিন্তু খাবার দাবার খাওয়া হতো। হান্টিং এর জন্য কি দরকার, একটার সঙ্গে একটা ইন্টার রিলেটেড। হান্টিং এর জন্য দরকার টুলস। টুলসটা কোথা থেকে পাবে, মানে পশু শিকার করবে কিভাবে যদি প্রপার টুলস না থাকে। টুলসটা পাওয়ার জন্য তারা কি করতো, ধারালো অস্ত্রের ব্যবহার করা হতো, স্টোন টুলস। হ্যাঁ, স্টোন টুলসটা কোথা থেকে পেতো, ফুডের, ফুড, খাবার খাওয়ার জন্য তাদের হান্টিং, হান্টিং এর জন্য কি দরকার, টুলস দরকার। টুলসটা তৈরি হবে কিভাবে, পাথর দিয়ে, বিভিন্ন রকম ব্লেড, হ্যান্ডেক্স, ক্লিভার, চপার, অনেক কিছু ছিল। হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিসে কিন্তু ভেরিয়েশন আমরা 3টে স্টেজে দেখতে পারবো। যা ফুড মানুষ প্যালিওলিথিক যে খেত সেই ফুডটা কিন্তু মিসোলিথিকে খেত না, আরো উন্নত হয়েছিল, তারপর আরো ইভলভ হলো। এই ইভলভের যে প্যারামিটার্স গুলো, প্যালিওলিথিক থেকে নিওলিথিকে যে ইভলিউশনটা হলো, তার প্যারামিটার্স গুলো কিন্তু আমি এখানে লিখছি, খাতায় নোট ডাউন করে নেবেন দরকার হলে। একটা হচ্ছে ফুড, কি খেত সেটার উপর একটা ডিফারেন্স দেখা গেল। তারপরে কিভাবে হান্টিং হতো, কোন টুলস ইউজ করা হতো, ঠিক আছে, স্টোন টুলস, এবং এগুলো আনপলিশড থাকতো, খুব একটা পলিশ করা হতো না। হুম, আর তারপরে কি হতো, এই স্টোন গুলোকে দিয়ে খাবার দাবার শিকার করা, এগুলো তো হলো। আরেকটা হচ্ছে হাউস, কোথায় থাকবে। তখন কিন্তু মানুষ হাউস মেকিং জানতো না। তো হাউস মেকিং না জানার ফলে কোথায় থাকতে হবে না, কেভসে থাকতে হবে। এবার কেভসে থাকতে হতে গিয়ে তার মানে কি কি পারপাসফুল হচ্ছে, মানুষ যদি কেভসে থাকে তাহলে সে থাকার জন্য একটা জায়গা পেয়ে যাচ্ছে। এবং কেভসের চারিপাশে, কেভস মানে কি, পাহাড়ের ভেতর দিয়ে যে গুহা, পাহাড়ের ভেতর দিয়ে যে গুহা সেখানে মানুষ থাকতো, সেই পাহাড়ের চারিপাশে জঙ্গল থাকতো। জঙ্গল থেকে কি হতো, খাবার দাবার সঞ্চয় করতো, কি ফ্রুটস, এবং জঙ্গলি পশু থাকতো, তাদেরকে হান্টিং করতো। হান্টিং এর জন্য যে টুলসটা দরকার সেটাও পেতো ওই পাহাড় থেকে। সেই জন্য মানুষ যেহেতু তখন এগ্রিকালচার করতে শেখেনি, মানুষ যেহেতু তখন বাড়ি বানাতে শেখেনি, সেই জন্য প্যালিওলিথিকে যে মানুষের কাছে সব থেকে কনভিনিয়েন্ট কি ছিল, আমি একটা গুহা আবিষ্কার করব, ভালো দেখে একটা গুহা, সেই গুহায় থাকবো, সেখান থেকে যে পাথরগুলো পাবো সেই পাথরগুলো দিয়ে আমি শিকার করার জন্য টুলস বানাবো। সেই পাথরের মধ্যে আমি বৃষ্টি থেকে, উইন্টার থেকে, তখন আইস এজ চলছিল, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, প্যালিওলিথিক এজে কিন্তু আইস এজ চলছিল, তখন প্রচন্ড ঠান্ডা থাকতো, ঠিক আছে, হাই অল্টিটিউডে প্রচন্ড ঠান্ডা থাকতো। এবং সেই আইস থেকে, মানে সেই ঠান্ডা এবং রেনফল ওয়েদার থেকে বাঁচার জন্য তাকে একটা মানে নিরাপদ আশ্রয় সেটাও দিয়েছিল গুহা। হুম, এই সবকিছু নিয়ে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জায়গা আমরা দেখতে পাবো ভারতবর্ষের কোথায় সব থেকে বেশি গুহা আছে, মধ্যপ্রদেশ, তাই তো। মধ্যপ্রদেশে সব থেকে বেশি গুহা থাকার জন্য এই প্যালিওলিথিক এজে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট স্পট যেখানে মানুষ বাস করতো কি, ভীমবেটকা। ভীমবেটকা রক, ভীমবেটকা রক শেল্টার। ভীমবেটকা রক শেল্টার এমন একটা জায়গা, এটা সব থেকে ফেভারিট স্পট ছিল ভারতবর্ষে। আমরা যদি বলি ভারতবর্ষে পপুলেশন মানচিত্র কিভাবে সময় সঙ্গে সঙ্গে পাল্টেছে, তাহলে বলবো সবার আগে যে জায়গাটাকে ক্যাপচার করা হয়েছিল, ভারতবর্ষের সব থেকে পুরাতন জায়গা, যেখানে মানুষের বসবাস সব থেকে পুরনো, সেটা হচ্ছে ভীমবেটকা রক শেল্টার অফ মধ্যপ্রদেশ। সেই জায়গাটায় কিন্তু প্যালিওলিথিক এজ
মিসোলিথিক এজ, নিওলিথিক এজ, তিনটে জায়গায় মানুষের খুব ফেভারিট স্পট ছিল। কেন? এখানে গুহা পাওয়া যেত, তাই তো, কেভস পাওয়া যেত, কেভস এর চারিপাশে খাবারের জন্য গাছ পাওয়া যেত, ফ্রুটস পাওয়া যেত। তাহলে কি, বাসস্থান হয়ে গেল, খাবার হয়ে গেল, জলের জন্য ঝর্ণা পাওয়া যেত, ঠিক আছে, ওয়াটারফলস থাকতো, তাই জল খেতে পারতো। এবং স্টোন থেকে কি হতো, একটা শেল্টার পাওয়া যেত, টুলস বানানোর জন্য স্টোন পাওয়া যেত। তার ফলে কি, পশু শিকারও করা হতো, হান্টিংও করা হতো। এর বাইরে মানুষ আর কিছু বুঝতো না, উভয় থাকবো, পশু শিকার করবো, টুলস দিয়ে খাবো দাবো থাকবো। সেই জন্য ফেভারিট স্পট হচ্ছে ভীমবেটকা রক শেল্টার। এটা দিয়ে কিন্তু আমাদের এসএসসি, সিজিএল থেকে শুরু করে বিসিএস থেকে শুরু করে সব জায়গায় কিন্তু প্রশ্ন এসেছে যে হোয়াট ইজ দ্য স্পট হুইচ কভার্স অল দ্য থ্রি সেটেলমেন্ট। তখন কিন্তু বলতে হবে ভীমবেটকা রক শেল্টার। কারণটা কি, ওখানে গুহা আছে। আমাদের জিওগ্রাফির সঙ্গে হিস্ট্রিকে রিলেট করে পড়তে হবে, তাহলে কি মনে থাকবে বেশি। নেক্সট নেক্সট আমরা নেক্সট স্লাইডে যদি দেখি, একটু একটু এটা একটু ডিটেলটা দেখি। প্যালিওলিথিক এজের মেন ফিচার কি দেখো, আমি যেটা বললাম একটু আগে বুঝিয়ে দিলাম, এখন একটু লেখাগুলো ফলো করো। প্যালিওলিথিক প্যালিওলিথিক এজের মেন ফিচার হচ্ছে হান্টার্স অ্যান্ড ফুড গ্যাদারার্স, তাই তো। মানুষ তখন কি কি জানতো না বললাম, এগ্রিকালচার জানতো না, সে হান্টিং এর উপরেই বাঁচতো। সে গাছ থেকে ফল পেড়ে খেত, সেই জন্য গুহাকে পছন্দ করতো, এবং হান্টিং করতো। গুহা থেকে স্টোন টুলস বানাতো, মানে হান্টিং করতো এবং গাছে খাবার খেত, গুহা থাকতো। সেই জন্য প্যালিওলিথিক এজ ইজ মেনলি ক্যারেক্টারাইজড বাই হান্টার্স অ্যান্ড ফুড গ্যাদারার্স। কি কি পয়েন্টস গুলো একটু দেখি। আর্লিয়েস্ট পিরিয়ড ইন দ্য স্টোন এজ ডেভেলপ ডিউরিং প্রি স্টোনিক এজ অর আইস এজ। বললাম আমি সব পয়েন্টে কিন্তু আগের কথাগুলোই আমি বলেছি, হ্যাঁ। আইস এজের মধ্যে কিন্তু প্যালিওলিথিক এজটা স্টার্ট হয়েছে। পৃথিবীর একদম শুরুর দিকে প্রচন্ড ঠান্ডা ক্লাইমেট ছিল, তখন কিন্তু একটু উঁচু অল্টিটিউডে গেলেই বরফ পড়তো। সেই অসহ্য শীতটা মানুষ কিন্তু একমাত্র গুহায় বসবাস করে একটুখানি কনভার্ট করতে পারে। এবং সেই জন্য প্যালিওলিথিক এজ ইজ অলসো কল্ড প্রিস্টোনিক এজ। এটাও কিন্তু কোশ্চেন আসতে পারে, ইম্পর্টেন্ট ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ কোয়েশ্চেন। স্প্রেড অ্যাক্রস দ্য অ্যালুভিয়াল প্লেন্স অফ, কোন জায়গা থেকে প্যালিওলিথিক এজের মেন সেটেলমেন্টস কোন কোন জায়গায় সেটাই বলছে। প্লেন্স অফ গঙ্গা, ইন্ডাস, এই এই দুটো জায়গায় কিন্তু ছিল। বিলং টু দ্য নেগ্রয়েড রেস, মানুষ এখানে কোন রেসে, এই যে যেই মানুষরা প্যালিওলিথিক এজে থাকতো তারা কোন রেসে বিলং করে, নিগ্রয়েড রেসে, ঠিক আছে। আমরা যেগুলোকে বলি নিগ্রো, তাই তো। হু ইউজ টু লিভ ইন দ্য কেভস অ্যান্ড রক শেল্টার্স, মানে নিগ্রয়েড রেসের থেকে ইন্ডিয়ান অরিজিন, কিন্তু নিগ্রয়েড রেস, হ্যাঁ। নিগ্রয়েড রেস আফ্রিকাতেও থাকতো, ইন্ডিয়াতেও থাকতো, মানে ওই ধরনের মানুষগুলোকে, ওই রেসটাকে বলা হয় নিগ্রয়েড রেস। এটা কোয়েশ্চেনের এই যে দেখুন, এই যে বোল্ড করা জায়গাগুলো, এগুলো কিন্তু কোয়েশ্চেন পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট, ওই জন্য আমি বোল্ড করে রেখেছি। এগুলো কিন্তু কিওয়ার্ড, যেগুলো মনে রাখতে হবে। হু ইউজ টু লিভ ইন কেভস অ্যান্ড রক শেল্টার্স, কেভে থাকতে পছন্দ করতো, এর আগেই বললাম। Use unpolished rough stones or hard rocks known as quartzite. Very, very, very important. What is the characteristic of the stones used during the Paleolithic age? তখন কি বলবো, কোয়ার্টজাইট স্টোন, নামটা একদম মাথায় গেঁথে রাখবেন। কোয়ার্টজাইট স্টোন কিন্তু ব্যবহার করা হতো প্যালিওলিথিক। এবং ফোর্থ ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ ডিসকভারি অফ ফায়ার। ডিসকভারি অফ ফায়ারটা কিন্তু এটা হয়েছিল মেনলি মিডিয়াল প্যালিওলিথিক এজের সময়। লোয়ার প্যালিওলিথিক এজে কিন্তু ফায়ার ডিসকভার হয়নি, হ্যাঁ। এটা একসাথে পাঁচটা পয়েন্ট আমি লিখেছি, মানে প্যালিওলিথিক এজ অ্যাজ আ হোল, প্যালিওলিথিক এজের শেষের দিকে কিন্তু ফায়ার ডিসকভার হয়েছিল। শেষের দিকে মানে আপার প্যালিওলিথিক বা মিডল প্যালিওলিথিক এজ থেকে কিন্তু ফায়ার ডিসকভার হয়েছিল। প্রথম দিকে কিন্তু ফায়ার ছিল না, তখন কিন্তু মানুষকে আইস এজের মধ্যে, ঠান্ডার মধ্যে কষ্টই পেতে হতো। লোয়ার প্যালিওলিথিক এজের ইম্পর্টেন্ট ফিচার কি কি, কি কি যেই টুলস গুলোর নাম, এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। ইউজ অফ হ্যান্ডেক্স, হ্যান্ডেক্স মানে অতটা উন্নত নয়, জাস্ট ওই মানে একদম একটা পাথর ধরে একটু ভেঙে দিল, একটা কোনায় একটু শার্প করে দিল, সেগুলোকে হ্যান্ডেক্স বলা হতো। চপার্স, ক্লিভার্স, হ্যাঁ। আর কোথায় পাওয়া যেত, এই জায়গাগুলোকে দেখতে হবে, সোন ভ্যালি, ভীমবেটকা অ্যান্ড বেলান ভ্যালি, তিনটে জায়গা আছে। এই যে আমি একটু আগে শুধু কিন্তু ভীমবেটকার কথা বললাম, ভীমবেটকা সব থেকে ইম্পর্টেন্ট স্পট ছিল, কিন্তু আরো দুটো স্পট কিন্তু ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, একটা হচ্ছে বেলান ভ্যালি, এটা কোথায় আছে, ইউপির মির্জাপুর ডিস্ট্রিক্টে। মডার্ন ডেতে এই জায়গাটাকে বলা হয় মির্জাপুর। সেখানে কিন্তু বেলান ভ্যালিতে মানুষ তখন বসবাস করতো, পুরোনো দিনের মানুষ, প্যালিওলিথিকে যে মানুষরা। ভীমবেটকা এবং সোয়ান ভ্যালি, সোয়ান ভ্যালিটা কোথায়, পাকিস্তান, পাঞ্জাব, ওই সাইডটা, ঠিক আছে, পাঞ্জাব, পাকিস্তান, ওই ভিসিনিটিতে সোয়ান ভ্যালি, ভীমবেটকা, বেলান ভ্যালি, তিনটে স্পটের কথা মনে রাখতে হবে প্যালিওলিথিক এজে। এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে ডাব্লিউবিসিএস এ।
এবং এসএসসি সিজিএলও আসে। ফ্লিভার, স্যান্ডেক্স, চপার্স, সোন ভ্যালি, ভীমবেটকা, বেলেন ভ্যালি। বেলেন ভ্যালিটা কোথায়? ইউপিতে। ভীমবেটকা কোথায়? এমপিতে। নেক্সট আমরা চলে যাচ্ছি মিডল প্যালিওলিথিকে। এখানে কি আগে কি হতো, একটু গোদা গোদা স্টোন টুলস ইউজ করা হতো, হ্যান্ডেক্স, চপার, ফ্লিভার, অতটা উন্নত না। পরবর্তীকালে কি একটু উন্নত করা হলো, এটা কি ফ্লেক্স। ফ্লেক্স মানে কি একটু আমাদের মডার্ন ডে স্ক্রু ড্রাইভারের মতো ইউজ করা হয়। ফ্লেক্স গুলো একটু সুচলো করে দেওয়া হলো, সেই ফ্লেক্স গুলো পরবর্তীকালে ইউজ করা হলো, ঠিক আছে, আর একটু উন্নত হলো, কারণ যাতে আরো প্রিসিশন, আরো মানে নিখুঁত ভাবে পশু শিকার করা যায়। স্ক্রুজ গুলো মেনলি কিসের জন্য ব্যবহার হতো? পশু শিকার করার জন্য। সেটা একটু নিখুঁত ভাবে করার জন্য কিন্তু ফ্লেক্সের উৎপত্তি ঘটলো। এই যে দিস টার্ম ইজ ইম্পর্টেন্ট, ফ্লেক্স। ফাউন্ড ইন সোন ভ্যালি, তুঙ্গভদ্রা রিভার ভ্যালি অ্যান্ড পোটওয়ার প্ল্যাটো, ঠিক আছে। কোথায় কোথায়? সোন ভ্যালি ওই আগে যেখানে ছিল, তুঙ্গভদ্রা রিভার ভ্যালি। আরেকটা পয়েন্ট কিন্তু আরেকটা জায়গা যোগ হলো, কোথায়? এই যে দাক্ষিণাত্য ভারতে, এই যে তুঙ্গভদ্রা, এই কাবেরী, ঠিক আছে, এই তুঙ্গভদ্রা রিভার ভ্যালিতে কিন্তু তখন মিডিল মিডিল প্যালিওথিক সেটেলমেন্ট তৈরি হচ্ছিল। আর পোটওয়ার প্ল্যাটোটা কোথায়? পোটওয়ার প্ল্যাটোটা এই মানে এই জায়গাটা মালবা প্ল্যাটো, পোটওয়ার প্ল্যাটো, এই সব জায়গাগুলোতে তখন পোটওয়ার প্ল্যাটো এখানে ডিসকভার করা হয়েছিল। এবং এই মিডল প্যালিওলিথিকের এই জোনগুলো, তুঙ্গভদ্রা ভ্যালি, সোন ভ্যালি, ঠিক আছে, এগুলো কবে সায়েন্টিস্টরা বার করলেন? 1960-তে। অনেক পরে এগুলো ডিসকভার হয়েছে, ঠিক আছে। প্রথমেই কিন্তু স্বাধীনতার আগে কোন কোন জায়গাগুলো ডিসকভার হয়েছে এগুলো হিস্টোরিয়ানদের পড়তে তো জানতে একটু সময় লেগেছে, সেগুলো কিন্তু ভীমবেটকা, বেলন ভ্যালি, এই জায়গাগুলো। কিন্তু এই তুঙ্গভদ্রা, পোট্রা প্ল্যাটো, এই যে মিডল প্যালিওলিথিকের যে জোনগুলো, সেগুলো 1960-তে কিন্তু ডিসকভার হয়েছে, অনেক পরে। তারপরে চলে যাচ্ছে আপার প্যালিওলিথিক। এই সময় কিন্তু মেনলি ফায়ারটা ডিসকভারি হয়েছে। আগুনের আবিষ্কার এর আগে মানুষ জানতো না। মানুষের জীবনের সব থেকে বড় আবিষ্কার বলা যেতে পারে ডিসকভারি অফ ফায়ার, ঠিক আছে। সেটা কিন্তু শুরু হয়েছে আপার প্যালিওলিথিক। কি কি হয়েছিল তখন? প্যারালাল সাইড ব্লেড, মানে কি আরো উন্নত। এর আগে কি হলো? প্রথমে হ্যান্ড স্টপার, একটু ভোতা টাইপের, তারপরে সেটা ফ্লেক্স হয়ে গেল, একটু সুচলো করে দিল। তারপরে কি প্যারালাল সাইড ব্লেড, দুদিকে এরকম ডাবল ব্লেড, মানে তার মানে কি টুলস গুলো আরো বেশি উন্নত হচ্ছে দিন দিন, হ্যাঁ। এইগুলো কোথায় পাওয়া গেল? কুর্নুল, অন্ধ্রপ্রদেশের কুর্নুল, ঠিক আছে। এবং প্রথমবার এখানে হোমোসেপিয়েন অ্যাপিয়ার করলো। হোমোসেপিয়েন মানে কি মানুষ। এর আগে মানুষের সায়েন্টিফিক নেম হচ্ছে হোমোসেপিয়েন, আমরা সবাই জানি। কিন্তু এর আগে যেই মানুষ ছিল তাদেরকে বলা হতো কি? হোমো ইরেক্টাস, ঠিক আছে। হোমো ইরেক্টাস মানে তারা তখন সবে একটু আগে মানুষের একদম শুরু থেকে আমরা দেখবো ইভলিউশনের একটা পিকচার আছে, এরকম কুঁজো হয়ে থাকতো মানুষ। হ্যাঁ, কুঁজো কুঁজো হতে হতে, হ্যাঁ কুঁজো কুঁজো হতে হতে কুঁজো হতে হতে মানুষ সোজা হলো। যখন মানুষের শিরদাঁড়াটা সোজা হলো, তখন তার নাম হলো হোমো ইরেক্টাস, ইরেক্ট হলো। এই যে শিরদাঁড়ার জায়গাটা ইরেক্ট হলো। আগে কি মানুষ পশু মতেই ছিল, চার পায়ের যেরকম ডিজাইনটা থাকে এরকম কুঁজো হয়ে থাকা, সোজা হতে না পারা মানুষের অবয়বটা সেরকম ছিল। ক্রমশ মানুষ এই টাইমে হোমো ইরেক্টাস হিসেবে নিজেকে ধারণ করলো। তারপরে আপার প্যালিওলিথিক এসে কিন্তু প্রথম আমাদের মডার্ন যে আমরা কি পুরো সোজা হয়ে দাঁড়াই তো, শিরদাঁড়া পুরো সোজা, এটা কিন্তু আমাদের ইভলভ করেই এসছে। এবং আমাদের এই ফর্মটাকে শিরদাঁড়া সোজা হয়ে দাঁড়ানোটাকে কিন্তু বলে হোমোসেপিয়েন। সেটা এসছে কখন? আপার প্যালিওলিথিক। আর তার আগে লোয়ার প্যালিওলিথিক বা তারও আগে, ঠিক আছে, এটা সায়েন্টিস্টরা, হিস্টোরিয়ানরা প্রপারলি অ্যাকাউন্ট করতে পারেনি। তারও আগে লোয়ার প্যালিওলিথিকেরও আগে কিন্তু মানুষকে বলা হতো হোমো ইরেক্টাস, ঠিক আছে। এবার এবার হ্যাঁ, হ্যাঁ, এবার এবার বলুন যে কোনো ডাউট আছে কিনা। আমি নেক্সট স্লাইডে যাওয়ার আগে একটু জিজ্ঞেস করে নেবো কোনো ডাউট আছে কিনা। বা যদি কোনো সমস্যা থাকে তাহলে একটু বুঝতে না পারলে আমি আরেকবার রিপিট করছি। আচ্ছা, শিলিগুড়ি, কোনো ডাউট আছে? একটু বলুন, আপনাকে শোনা যাচ্ছে না। এই তো, আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, শিলিগুড়ি কোথায় কিছু বলবো? হ্যাঁ, আসানসোল। আহ, আপনারা অনেকে আছেন, কারো কোনো ডাউট আছে প্লিজ একটু শেয়ার করুন। আমি কি অডিবল?
বাঁকুড়া। আপনাদের কোনো ডাউট থাকলে বলুন। কল্যাণী, কোনো ডাউট আছে তো প্লিজ বলুন। আচ্ছা, তাহলে মালদা, মালদাতে কোনো ডাউট আছে? ভবন, কোনো ডাউট থাকলে বলুন। সিলেবাসে ডাউট না থাক, পড়ানোর স্টাইলে কোনো চেঞ্জেস, কিছু সাজেশন, যা হোক প্লিজ ফিল ফ্রি টু শেয়ার। শিলিগুড়ি কিছু বলবেন? ম্যাম কল্যাণী থেকে বলছিলাম। হ্যাঁ 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 বলুন। ম্যাম যদি একটু স্লো বলেন আমাদের সুবিধা হয়। স্লো, মানে আচ্ছা। আপনি যখন পড়াচ্ছেন আমরা সব বুঝতে পেরেছি, কিন্তু একটু স্লো বললে ভালো হবে। আচ্ছা, মানে লোয়ারটা একটু স্লো বলবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর। হ্যাঁ ম্যাম, থ্যাংক ইউ। এবার আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আমরা প্যালিওলিথিক এজটা কভার করলাম। প্যালিওলিথিকের যে মেইন ফিচার্স গুলো একবার বলে নিই। মানুষ তখন শিকার করতো, গুহায় থাকতো, স্টোন টুলস দিয়ে হান্টিং করতো, এবং এগ্রিকালচার জানে না, সেই জন্য শুধুমাত্র পশু শিকার এবং গাছ থেকে সংগ্রহ করা ফল ধারণ করেই তাদের জীবন ধারণ করত। ঠিক আছে। এবং ফায়ার আবিষ্কার হয়নি, তাই আইস এজের শীতল তাপমাত্রায় নিজেদেরকে সাস্টেন করতে কষ্ট হতো। নেক্সট আমরা চলে যাব যেটা মিসোলিথিক। নেক্সট চলে যাব মিসোলিথিক এজ, হান্টার্স এবং হার্ডার্স। ঠিক আছে। মানে কি, আগেও মানুষ হান্টার ছিল, হান্টিং এর অ্যাঙ্গেলে আর কোনো চেঞ্জেস নেই। এটা আবার উঠে গেল। হান্টিং এর অ্যাঙ্গেলে কোনো চেঞ্জেস নেই। ঠিক আছে। হান্টার্স আগেও ছিল, মানুষ এখনো রয়েছে, কিন্তু এখন একটা নতুন প্রেফিক্স অ্যাড হয়েছে, সেটা হচ্ছে হার্ডার। ঠিক আছে। হার্ডার মানে কি, এখানে মানুষ ক্রমশ আস্তে আস্তে ডোমেস্টিকেশনটা শিখছে। ডোমেস্টিকেশন, হার্ডিং, এই টার্মগুলোর অর্থ হচ্ছে পশুপালন, কৃষি পালন, এইগুলো। হ্যাঁ, এগুলো আগে মানুষ জানতো না। মানুষ কি নোম্যাডিক ছিল, একটা জায়গায় বসবাস করলো, সেখানকার গাছের সব ফল খেয়ে নিল, সেগুলো এক্সস্ট হয়ে গেল, তখন মানুষ নেক্সট আরেকটা গাছের দিকে, আরেকটা জঙ্গলের দিকে চলে গেল। এরকম ভাবে কিন্তু মানুষ নিজের জীবন নির্বাহ করতো। মানুষ কিন্তু এক জায়গায় সেটেল করেনি, মানুষ তখন বাড়ি বানাতে জানতো না। এখন কি হলো, মিসোলিথিকে যে এসে মানুষ একটা জিনিস নিজের এক্সট্রা একটা সিভিতে একটা জিনিস অ্যাড হলো, কি মানুষ কিন্তু হার্ডার হয়ে গেল, মানুষ কাল্টিভেটর হয়ে গেল। মানুষ তখন পশু শিকারের থেকেও বেশি পশু পালনে, অ্যানিমাল ডোমেস্টিকেশনে বেশি গুরুত্ব দিল। এই দুটো যুগের পার্থক্য এখানে। আমি অ্যানিমাল ডোমেস্টিকেশন মানে কি, তখন মানুষ একটা গরুকে দেখলে কি, যতক্ষণ গরুর থেকে দুধ নেওয়া যাচ্ছে তাকে সে রাখবে, যেই গরুর দুধ শেষ হয়ে গেল বা সে আর ইউজফুল হলো না, তখন তাকে আর লাগলো না, তখন অন্য একটা গরুর দিকে এগিয়ে গেল। এইটাকে কিন্তু বলছে অ্যানিমাল কিপিং। হ্যাঁ। বা হান্টিং, আগে কি করতো, গরুটাকে কেটে মেরে খেয়ে নিত। ঠিক আছে। এটা হচ্ছে হান্টিং, পরের স্টেজ হচ্ছে অ্যানিমাল কিপিং, তারপরে কিপিং করলো। ফাইনালি মানুষ কিন্তু মেসোলিথিক এজে এসে অ্যানিমাল ডোমেস্টিকেশন শুরু করলো। ডোমেস্টিকেশন মানে গরুটাকে একদম ছোট থেকে একদম মৃত্যু অবধি তারা দেখবে, তাদের ব্রিডিং করাবে, তাদের পরবর্তী প্রজন্মকে আনবে, এবং সেইভাবে পুরো একটা মানে মডার্ন ডে পশুপালনের একটা কনসেপ্ট কিন্তু চলে এলো। কি বলছে সেকেন্ড পয়েন্ট, ইন্টারমিডিয়েট স্টেজ ইন স্টোন এজ কালচার। ঠিক আছে। স্টোন এজ কালচারের মাঝামাঝি এটা একটা পর্ব, খুব ইম্পর্টেন্ট। এটা কোথায় বিলং করতে, এটা হচ্ছে হোলোসিন এরা। ঠিক আছে। এরকম প্রত্যেকটা এরা, এগুলো মনে রাখতে হবে। আগেরটা ছিল কি আইস এজ, এটা হচ্ছে হোলোসিন এরা। হ্যাঁ। হলোসিন এরা মানে কি, ক্রমশ ক্লাইমেটটা একটু টেম্পারেট টাইপের হচ্ছে। মানে কি, একদম আগে কি ছিল, একদম খটখটে বরফ ছিল, তাই তো, সেই জন্য আমরা প্রিস্টোনিক বা আইস এজ বলছিলাম। এখন হলোসিন কেন বলছি, কারণ বরফগুলো অতটা আর সিভিয়ারিটি নেই,
ঠিক আছে, ঠান্ডা আছে কিন্তু ওরকম ভাবে বরফে ঢাকা নয় সবকিছু। হ্যাঁ, বৃষ্টিপাতটা বেড়েছে, জল থেকে মানে বরফ থেকে ব্যাপারটা জলের দিকে এগোচ্ছে, বৃষ্টিপাতটা বেড়েছে, এবং টেম্পারেট ক্লাইমেটের ওপর কিন্তু পৃথিবী আস্তে আস্তে যাচ্ছে। সেই জন্য এরাটাকে বলা হচ্ছে হলোসিন এরা। অ্যাডভেন্ট অফ ওয়েল এস্টাবলিশড রিডিউসড সাইজ স্টোন টুলস, ঠিক আছে, নোন অ্যাজ মাইক্রোলিথ। এটা কিন্তু আমার পরিষ্কার মনে আছে। মাইক্রোলিথ কোন কোন এরার ইয়ে মানে মেসোলিথিকে যে স্টোন টুলসকে কি বলা হতো মাইক্রোলিথ, এটা কিন্তু WBCS 2017 মেন্সের কোয়েশ্চেন। মাইক্রোলিথ টার্মটাকে মনে রাখতে হবে। There was no sign of pottery in this era, but few instances were found that কোনো পটারি তখনও তৈরি হতো না। মানুষ পটারি কি তৈরি করবে? মানুষ তখন ঠিক করে এগ্রিকালচার শিখুক, আগে চাষবাস শিখুক, তবে তো পটারিতে স্টোর করবে। সেই জন্য মেসোলিথিক এজে কিন্তু পটারির কোনো সিগন্যাল দেখাই যায়নি, কোনো সাইন দেখাই যায়নি। হ্যাঁ, কিন্তু কিছু কিছু জায়গায় পটারি তৈরি হতো, এক্সেপশন এক্সেপশন হয়েই থাকে সব জায়গায়। এক্সেপশন গুলো কি কি? লাংঘাজ ইন গুজরাট অ্যান্ড কাইমুর রিজিয়ন অফ মির্জাপুর ইউপি, ঠিক আছে, যেটা বললাম মানে বেলান ভ্যালির কাছাকাছি। বেলান ভ্যালিটা কিন্তু এখানে মির্জাপুরে। হ্যাঁ, বেলেন ভ্যালির কাছাকাছি। তখন বেলেন ভ্যালিতে যেহেতু সভ্যতা অনেক আগে থেকে শুরু হয়েছিল, আমরা জানি সেই প্যালিওলিথিক এজ থেকেই বেলেন ভ্যালিতে লোকজন থাকতে শুরু করেছে। সেই জন্য কিন্তু বেলেন ভ্যালিতে কাইমুর রিজিয়নে কিন্তু পটারিটাও অনেক আগে আবিষ্কার হয়েছে। ইন্ট্রোডাকশন অফ রক আর্ট কনসেপ্ট, ঠিক আছে, দ্য ফার্স্ট রক পেন্টিং ওয়ার ডিসকভার্ড ইন সরাইঘাট ইউপি। এখানে কিন্তু আসামের সরাইঘাট না, সরঘাইঘাট। হ্যাঁ, সরঘাইঘাট ইউপিতে প্রথমবার রক আর্ট কনসেপ্ট তৈরি হয় কোন টাইমে? মিসোলিথিক টাইমে। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট সাইট অনেকক্ষণ ধরে যেটাকে আমরা এমফাসিস করে যাচ্ছি, এটা প্যালিওলিথিকেও, এটা মিসোলিথিকেও, এটা নিওলিথিকেও থাকবে। কোনটা না? ভীমবেটকা, মধ্যপ্রদেশ। এটা খুব ইম্পর্টেন্ট একটা সাইট। এছাড়া আরো অনেক কিছু, ভীমবেটকা তো একদম শুরু থেকে, পরবর্তীকালে মিসোলিথিকে যে আরো অনেকগুলো সাইট তৈরি হয়েছিল বাগোর রাজস্থানে, ঠিক আছে, এইটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মিসোলিথিক সাইট। মানে এগুলো তো মোটামুটি আগে থেকে ছিল। মিসোলিথিক সাইটের নতুন কোন সাইটটা ইনক্লুড হলো সেটা হচ্ছে বাগড় রাজস্থান। ঠিক আছে, ডোমেস্টিকেশন অফ অ্যানিমালস ওয়ার ফাউন্ড ইন আদমগড় এমপি অ্যান্ড ছোটানাগপুর রিজিয়ন। একটু আগে বললাম আগে মানুষ কি করতো, প্যালিওলিথিকে যে হান্টিং করতো, জাস্ট ধরতো মারতো খেতো হয়ে যেত। এখন মিসোলিথিক পিরিয়ডে কি মানুষ কিন্তু উন্নত হচ্ছে, তারা বুঝেছে যে ওরকম ভাবে র্যাম্পেন্ট অ্যানিমাল কিলিং করে ফেলে সেই স্টক খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। সেই জন্য কি করতে হবে? ডোমেস্টিকেশন করতে হবে। একটা অ্যানিমালের শুধুমাত্র তার মাংস কেটে খাওয়ার থেকেও আরো অনেক ইউজেস থাকে, সেই ইউজেস গুলোকে এক্সপ্লোর করতে হবে। এবং তখন থেকেই কিন্তু আদমগড় রিজিয়ন এবং ছোটানাগপুর রিজিয়নে ডোমেস্টিকেশন শুরু হলো, পশুপালন শিল্পটা তৈরি হলো, মানুষ কিন্তু পশুপালন করতে শিখলো। মাহাদাগা ইউপিতে একটা জায়গা আছে, এখানে বোন আর্টিফ্যাক্টস খুঁজে পাওয়া গেছিল। ঠিক আছে, মানে বোন আর্টিফ্যাক্টস মানে কিছু কিছু পশু, তখন হান্টিং যেহেতু হতো, কিছু কিছু পশুর হাড় খুব শক্ত হয়, সেগুলো দিয়ে কি অর্নামেন্টস তৈরি হতো, গয়না, মহিলারা গয়না পরতো। ঠিক আছে, অর্নামেন্টস তৈরি হতো। এবং অ্যারোহেড, এই যে যেই তীর, তীরগুলো দিয়ে যে ওই যে বল্লম যেগুলোকে আমরা বলি, হ্যাঁ, বল্লমের মাথাটা কিন্তু সেই হাড়গুলো দিয়েই কিন্তু তৈরি হতো। এইগুলো খুঁজে পাওয়া গেছিল কোথাও? মাগাধা ইন ইউপি। আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি।